বন্ধুরা, আইপিএল থেকে বাংলাদেশকে ব্যান করা হয়েছে। এই ধরনের ভিডিও বহু ইউটিউবার বানাচ্ছে, বহু বাংলাদেশি এবং ভারতীয় ইউটিউবার এই ধরনের ভিডিও বানাচ্ছে এবং সেই সঙ্গে দর্শকরাও মজা নিচ্ছে। সত্যি কি আইপিএল থেকে ব্যান করা হয়েছে বাংলাদেশকে? পাকিস্তানকে ব্যান করা হয়েছে বিকজ অফ 9/11, এটা আমরা সকলে জানি। বাংলাদেশের সঙ্গে ব্যাপারটা কি হয়েছে, এখানে বহু তর্ক বিতর্ক চলছে যে এই কারণে বাংলাদেশকে ব্যান করে, যেমন ইসকনের কেসটা বলা হচ্ছে, এরকম বহু কিছু বলা হচ্ছে যে এই কারণে বাংলাদেশকে ব্যান করা হয়েছে। আদতে কি তাই? সত্যি কি এবছরের আইপিএলে বাংলাদেশে কোনো প্লেয়ার না থাকার পিছনে এই কারণগুলো রয়েছে? আজকে ভিডিওতে আমরা সেগুলি আলোচনা করব যে কেন বাংলাদেশি প্লেয়ারদের এই পারের আইপিএলে নেওয়া হলো না বা কোনো দল তাদেরকে কিনলো না, কারণটা কি, এর পিছনে মেন কারণটা কি। তো আমরা যদি দেখি যতগুলো আইপিএল হয়েছে তার মধ্যে মেন দুটো বাংলাদেশি প্লেয়ারকে আমরা দেখেছি, এক সাকিব আল হাসান, 2 নম্বর দেখেছি মুস্তাফিজুরকে। সাকিব আল হাসান মেনলি খেলেছে কেকেআরের হয়ে এবং মুস্তাফিজুর খেলেছে সানরাইজ হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটাল এবং সিএসকের হয়ে। আমরা যদি মুস্তাফিজুরকে দেখি, কারণ মুস্তাফিজুরকে নিয়ে মেন বিতর্ক শুরু হয়েছে, কারণ মুস্তাফিজুর 2016 সাল থেকে আইপিএল খেলছে এবং 24 অব্দি আইপিএল খেলেছে। মোট 7টা সিজন, তাহলে 14×5 70টা ম্যাচ হয়। সেখানে সে কতগুলো ম্যাচ খেলেছে আপনি নিজেই দেখুন। 2017 সালে সে ম্যাচ খেলেছে অনলি একটা ম্যাচ খেলেছে। 2018 সালে সে ম্যাচ খেলেছে 7খানা। 2021 সালে সে ম্যাচ খেলেছে 14টা, মানে টোটাল ম্যাচ খেলেছে, লিগ ম্যাচটা টোটাল খেলেছে। 2021 সালে সে রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত ছিল। 2022 সালে সে ম্যাচ খেলেছে 8টা, 2023 সালে ম্যাচ খেলেছে 3টা এবং 2024 সালে সে ম্যাচ খেলেছে 9টা। এখন কথা হচ্ছে যে একটা প্লেয়ারকে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনে নিল, সে এবিসিডি যে কোনো দাম হতে পারে। যেমন আমি যদি মুস্তাফিজের রেটটা দেখি, 2018 থেকে আমি রেটটা পেয়েছি। 2018 সালে তার রেট ছিল 2.2 crore, 2,20,00,000 টাকা। 2021 সালে তার প্রাইস ছিল 1 কোটি টাকা। 2022 সালে তার প্রাইস ছিল 2 কোটি টাকা এবং দিল্লি ক্যাপিটাল 2023 সালে তাকে রিটেন করে 2 কোটি টাকায় এবং 2024 সালে সিএসকে তাকে কিনে নেয় 2 কোটি টাকায়। এখন কথা হচ্ছে যে একটা প্লেয়ারকে যখন কোনো ফ্র্যাঞ্চাইজি কিনছে, যখন টিমের প্রয়োজন, তখন যদি তাকে না পায় তাহলে সেই ফ্র্যাঞ্চাইজি ওই প্লেয়ারের প্রতি আগ্রহ কেন দেখাবে? কারণ গতবার আইপিএল চলাকালীন কিন্তু মুস্তাফিজুর ম্যাচ ছেড়ে, মানে 9টা ম্যাচ খেলার পরে 5টা ম্যাচ বাকি ছিল, সেই 9টা ম্যাচ খেলার পরে সে দেশে চলে যায়। কারণ বাংলাদেশে জিম্বাবুয়ের ট্যুর করতে এসেছিল, মানে বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ের একটা 5 সিরিজের T20 ম্যাচ ছিল। সেটা শুরু হয় 3 মে থেকে 12 মে অবধি এবং মুস্তাফিজুর সেই 3 মের আগেই কিন্তু চলে যায়। তখন ওখানকার এক বোর্ডের কর্মকর্তা একটা কথা বলেছিল যে মুস্তাফিজুরের আইপিএল থেকে শেখার কিছু নেই, বরঞ্চ আইপিএলই মুস্তাফিজুর থেকে অনেক কিছু শিখতে পারে। মুস্তাফিজুর আইপিএলে তার শ্রম দিলে তারই ক্ষতি হবে, কারণ সে যদি ওখানে এসে খেলে তার এনার্জি নষ্ট হবে এবং সে কিন্তু দেশের হয়ে কোনো ম্যাচ খেলতে পারবে না। তাদের বক্তব্য ছিল যদি আমাদের দেশে প্লেয়ার আমাদের দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে না পারে তাহলে তাকে খেলিয়ে লাভ কী? তাই মুস্তাফিজুর বিসিবির রোষে পড়ার থেকে বেঁচে যাওয়ার জন্য কিন্তু আইপিএল ছেড়ে চলে গিয়েছিল এবং বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো চলছে না। এই মুহূর্তে যদি কোনো প্লেয়ারকে ফ্র্যাঞ্চাইজিগুলি কিনে নেয় তাহলে কিন্তু একই পরিণতি হবে, এটা কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলি বুঝে গেছে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কোনো অজুহাতেই এই প্লেয়ারগুলিকে, মানে তাদের দেশে কোনো প্লেয়ার যদি এখানে খেলে তাদেরকে ব্যাক করে নেবে। সাকিব আল হাসান যদি খেলতো সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হতো, কারণ সাকিব আল হাসান দেশের হয়ে সেরকম কোনো ম্যাচই খেলছে না। তাদের টিম থেকে সাকিবকেই এক কথা বাদ দেওয়া হয়েছে বা তাকে ছেটে ফেলা হয়েছে, এরকম একটা ব্যাপার। যদি সাকিবকে নিয়ে কোনো সংশয় না থাকলেও সাকিব কিন্তু সেরকম আর পারফরমেন্স করতে পারছে না। সাকিব একজন অলরাউন্ডার, বাংলাদেশের অলরাউন্ডার এবং বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তার প্রতিও ফ্র্যাঞ্চাইজিগুলি খুব একটা ইন্টারেস্ট দেখায়নি, কারণ সাকিবের সেই পারফরমেন্স আর নেই। মুস্তাফিজুর একজন ইয়ং ট্যালেন্ট, কারণ 2016 সালে যখন সানরাইজ হায়দ্রাবাদ উইনার হলো এবং ওই বছরটাই মুস্তাফিজুর খুব ভালো পারফরমেন্স করেছিল। 2016 সাল ছিল মুস্তাফিজের ক্ষেত্রে ডেবু, আইপিএলে ডেবু করছিল এবং খুব ভালো খেলেছিল এবং পুরো টোটাল 16টা ম্যাচই খেলেছিল। 14টা লিগ ম্যাচ এবং 2টা প্লে অফ ম্যাচ যেটা ছিল সেটা সে খেলেছিল, টোটাল ম্যাচ খেলে এবং সানরাইজ উইনার হয়। তারপরের বছর 17 সালে চোট দেখিয়ে মুস্তাফিজুর কিন্তু অনলি একটা ম্যাচ খেলে। তারপরে আবার 21 সালে রাজস্থানের সঙ্গে
মুস্তাফিজও কিন্তু সমস্ত ম্যাচগুলি খেলেছিল। কিন্তু গতবার আমরা দেখেছি সেই একই নাটক, মাঝখানে ম্যাচ ছেড়ে দিয়ে চলে যাওয়া, টুর্নামেন্টের মাঝখানে কোনো প্লেয়ার চলে যাওয়া, এটা কিন্তু বিসিসিআই ভালো চোখে দেখেনি। বিসিসিআই স্পষ্ট করেছে যে কোনো প্লেয়ার, সে ABCD যে কোনো কান্ট্রির প্লেয়ার হতে পারে, সে যদি টুর্নামেন্টের মাঝখানে ছেড়ে চলে যায় তাহলে কিন্তু তাকে পরের সিজনে আর নেওয়া হবে না। এটা কিন্তু বিসিসিআই স্পষ্ট করেছে। আর সেই কারণে হয়তো বাংলাদেশি কোনো প্লেয়ারের প্রতি ভারতীয় লিগের ফ্র্যাঞ্চাইজিগুলি কোনো ইন্টারেস্ট দেখায়নি, তারা দেখায়নি। ঠিক এই কারণে, কারণ আপনি যখন কোনো একটা খেলার প্রতি বা কোনো একটা কাজের প্রতি কন্ট্রাক্ট করছেন, আপনাকে সেটা ফুলফিল করতে হবে। আপনি যদি কোনো অজুহাতে সেই কাজটা ছেড়ে চলে যান, সেখানে কিন্তু আপনার রেপুটেশন খারাপ হয়, পরবর্তীকালে কাজ পাওয়া কিন্তু দুষ্কর হয়ে ওঠে। খেলাটাও ঠিক সেই রকম। এখানে মুস্তাফিজুর বা বাংলাদেশি প্লেয়াররা বারবারই কোনো টুর্নামেন্ট চলাকালীন মাঝখানে ফেলে দিয়ে তারা দেশে ফিরে গিয়েছে যে কোনো অজুহাতে, সে দেশের হয়ে খেলার জন্য হোক কিংবা যে কোনো ইনজুরি হোক, যাই হোক না কেন, তারা চলে গিয়েছে। আর ঠিক এই কারণে কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো এক কথায় বিরক্ত হয়ে গেছে। এই বিরক্তি থেকেই কিন্তু আজকে বাংলাদেশি প্লেয়াররা বাদ যাচ্ছে বা বাদ গেছে। এখন বহু বাংলাদেশি ইউটিউবার, বিশেষ বাংলাদেশিরাই বেশি বানাচ্ছে এই ভিডিওগুলো, যে তারা বলছে বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র করে রাজনীতির কারণে বাংলাদেশি প্লেয়ারকে IPL থেকে বাদ দেওয়া হয়েছে। আদপে সেটা সত্যি না। মেন কারণ হচ্ছে এটাই যে তারা টুর্নামেন্ট চলাকালীন মাঝখানে ফেলে দিয়ে তারা দেশে চলে যাচ্ছে, সেই দলগুলি বিপদে পড়ছে। কারণ তাদের তো একটা মানুষ কমে যাচ্ছে, একটা প্লেয়ার কমে যাচ্ছে। তাদের যদি কোনো প্লেয়ার ইনজোর হয় বা একের অধিক প্লেয়ার ইনজোর হয়, তাদের যে রিজার্ভে প্লেয়ার রয়েছে তার থেকে কিন্তু তারা একটা মানুষ পাবে না, চলে গেছে। সেই কারণে কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলি বিরক্ত হয়ে গিয়ে বাংলাদেশি কোনো প্লেয়ারকে কেনেনি, বাংলাদেশি কোনো প্লেয়ারকে সুযোগ দেয়নি। তারা বরঞ্চ অন্য দেশের প্লেয়ারের সঙ্গে চুক্তি করেছে, নতুন নতুন কোনো ট্যালেন্টকে তুলে নেওয়ার চেষ্টা করেছে। সেই জন্যই কিন্তু বাংলাদেশি প্লেয়াররা এবারের IPL থেকে বাদ গেছে। মানুষকে ভুল বোঝানো হচ্ছে, মানুষকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। আমি আজকের ভিডিওতে কোনো গালাগাল না দিয়ে জাস্ট তথ্যটা তুলে ধরার চেষ্টা করলাম। আমার ভিডিওতে অনেক কমেন্ট আসছে যে দাদা গালি দেবেন না, অনেকে আবার বলছে গালি দিলে ভিডিও দেখবো না, দয়া করে এরকম করবেন না। আমি গালি কম দেওয়ার চেষ্টা করব, বাট এমন কিছু আসে, এমন কিছু সিচুয়েশান আসে, সেই কারণে কিন্তু আমাকে গালি দিতে হয়। কারণ ইউটিউবের গাইডলাইন্সের জন্য আমি কিছু ভিডিও ইউটিউবে এবং ফেসবুকেও একই অবস্থা, ওখানে পোস্ট করতে পারিনি। বাট বাংলাদেশ থেকে যে সকল ভিডিও উঠে আসছে ওগুলো দেখার পরে কিন্তু আপনার মাথা কোনো কারণে ঠিক রাখতে পারবেন না। সেই কারণে কিন্তু গালিগুলো আমি দিয়ে থাকি। সেগুলো যদি আমি পোস্ট করতে পারতাম, ফেসবুক অথবা ইউটিউবে পোস্ট করতে পারতাম বা কোনো সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করতে পারতাম, তাহলে হয়তো কিছুটা মনের ফ্রাস্ট্রেশনটা দূর হতো। কিন্তু সেটা আমি করতে পারছি না। আর যেই কারণে কিন্তু এই ফ্রাস্ট্রেশনটা গালির মাধ্যমে বেরিয়ে আসে। বাংলাদেশি নাম শুনলেই আমার মনে একটা গালি চলে আসে, আর কিছুই না। ওদেরকে আমি গালি ছাড়া কথা বলতেই পারি না, সেই কারণে আমি ওদেরকে গালি দিয়েই বলে থাকি বা ওদেরকে আমি গালি দিয়ে থাকি। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।